সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে আছেন দৈনিক সমকাল পত্রিকার সিনিয়র রিপোর্টার রাজীব আহমেদ। রাজীব আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন প্রতিদিনই আমরা জেড ফোকাসে কোনো না কোনো বিশেষ সংবাদ ধরে বিশ্লেষণ করে থাকি। আজও আমাদের হাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে, এগুলোর বিশ্লেষণ শুনবো অতিথির মুখ থেকে। আমাদের সাথে হাতে যে খবর রয়েছে সেগুলোর মধ্যে আজকে দিনের আলোচিত খবরটি হচ্ছে সচিবালয়, যেটি ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত, সেই সচিবালয় মধ্যরাতে 3টি মন্ত্রণালয়ে আগুন লেগেছে। আগুনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ফায়ার সার্ভিসের একজন কর্মী নিহত হয়েছেন এবং আরো 2 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এখনো পর্যন্ত আমাদের হাতে সর্বশেষ যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী এই আগুনের সূত্রপাত কিভাবে ঘটেছে আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। রাজীব আহমেদ, আপনিও নিশ্চয়ই এই খবরটি জানেন এবং আপনি শুনেছেন। আপনি নিজেও একজন পেশাদার রিপোর্টার, মাঠে কাজ করে থাকেন। আপনি নিশ্চয়ই এই আগুনের ঘটনাটি খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছেন। বিভিন্ন মহল থেকে বিভিন্ন ধরনের মন্তব্য আমরা শুনতে পেরেছি। যেমন ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের পক্ষ থেকে বলা হয়েছে যে এটি ইলেকট্রিক শক সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটতে পারে এবং এর উল্টো মতামত আছে। আমরা নৌবাহিনীর একজন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে এটির মধ্যে কোনো নাশকতা থাকতে পারে, কারণ একেবারে সুনির্দিষ্ট করে একেবারে গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র সব ভস্মীভূত হয়েছে এবং সচিবালয়ের মতো একটি জায়গায় আগুন লাগলে সে আগুন নেভাতে 5 ঘন্টারও বেশি সময় লাগার কারণটা কি? আসলে আপনার মূল্যায়নটা কোন ধরনের হবে? ধন্যবাদ আপনাকে। আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। তো যেটি হচ্ছে যে আগুন লেগেছে কিভাবে, এটি আগাম মন্তব্য করা উচিত হবে না, কারণ যেহেতু তদন্ত হচ্ছে। কিন্তু যেসব কথা রয়েছে চারদিকে, সেখান থেকে এবং বর্তমান যে পরিস্থিতির কারণে এই আগুন নাশকতা কিনা এই সন্দেহের উদ্রেক হওয়া কিন্তু মানে অনাবশ্যক কিছু না, এটা হতে পারে। 1 নম্বর বিষয় সেটি হচ্ছে যে সরকারের ওইখানে 2টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আছে। 8 তলায় সড়ক পরিবহন, যেটি লিফটার 8 মানে এমনি 9 তলায় সড়ক পরিবহন মন্ত্রণালয়, সড়ক ও মহাসড়ক বিভাগ, এবং এর নিচে রয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। আপনি জানেন যে গত 15 বছরে দেশে যত উন্নয়ন প্রকল্প হয়েছে, বার্ষিক উন্নয়ন পরিকল্পনার যত অর্থ ব্যয় হয়েছে তার বৃহৎ অংশ হচ্ছে এই 2 মন্ত্রণালয়ের মাধ্যমে হয়েছে এবং এই 2 মন্ত্রণালয়ে নানান রকম অপব্যয় হয়েছে। এই কথা বারবারই বলা হচ্ছে, সব দিক থেকে বলা হচ্ছে যে এই দুই মন্ত্রণালয়ের যে প্রকল্প ছিল এগুলো ছিল অতি ব্যয়ের প্রকল্প। এবং আরেকটি মন্ত্রণালয়, সেখানে যে নিচে যে 7 তলায় যে 6 তলা যেটি আরেকটি মন্ত্রণালয় রয়েছে, সেখানে আছে আপনার তথ্য যোগাযোগ প্রযুক্তি যে মন্ত্রণালয় আইসিটি, সেখানেও অতি ব্যয়ের অভিযোগ রয়েছে। এখন যে মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন আসলে প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়। এখন ধরুন যে আগুন দুর্ঘটনাজনিত কারণে হয়তো লেগেছে, হয়তো আবার নাশকতা থেকে হতে পারে, কিন্তু আপনার মনে প্রশ্ন উদ্রেক হবে যে এরকম 3টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পুরে ছাই হয়ে গেল। 1 নম্বর। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের দেখেন যে আগের সরকার বা বর্তমান সরকার সবাই ফায়ার ফাইটিংকে খুব গুরুত্ব দিয়ে বলছে যে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকতে হবে, কিন্তু সচিবালয়ের 5টি গেটের মধ্যে 4টি গেট দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারে না। প্রশাসনের প্রাণকেন্দ্র, ওইখানে সুরম্য গেট বানানো হয়েছে, ফটক বানানো হয়েছে, কিন্তু কোনোদিন যে আগুন লাগতে পারে, আগুন লাগলে যে ভিতর দিয়ে গাড়ি ঢুকতে হবে সেই ব্যবস্থাই নেই। আবার দেখেন যে জিপিওর দিক দিয়ে যে 4 নম্বর গেট, সেদিক দিয়ে গাড়ি ঢোকার বন্দোবস্ত আছে, কিন্তু মাঝখানে আবার একটা করিডোর আছে, এরপর আর গাড়ি এগোতে পারে না। এই কারণে আপনার যেই পূর্ব দিকে যে আগুনটা ছিল সেটিকে মোটামুটি বাগে আনা গেল, পশ্চিম দিকে যে আগুন ছিল সেই পর্যন্ত পানি ছেটানোর বন্দোবস্ত পর্যাপ্ত ছিল না। এটি একটি সমস্যা। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে সচিবালয়ের এই পুরনো ভবনগুলোকে সৌন্দর্য বর্ধনের নামে গত কয়েক বছরে, যেমন সড়ক পরিবহন মন্ত্রণালয় ওবায়দুল কাদেরের কক্ষ সহ অন্য কর্মকর্তাদের কক্ষ কয়েকদিন আগে কিন্তু সৌন্দর্য বর্ধন করা হয়েছে। সেই সময়েও আপনার অগ্নি নির্বাপন যে নিরাপত্তা থাকা উচিত ছিল সেটি মানা হয়নি। ভিতরে সব জায়গায় প্লাইবোর্ড, তারপর হচ্ছে কাঠ, এগুলো দিয়ে সৌন্দর্য বর্ধন করা হয়েছে, যেগুলো সবই দাহ্য পদার্থ এবং আপনার আমরা যেটাকে বলি যে কর্কশিট বলি, সেগুলো দিয়ে নানান নকশা করা হয়েছে। এগুলো আগুনের সংস্পর্শে আসা মাত্র আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তো আমাদেরকে এখন অপেক্ষা করতে হবে যে আসলে কি কারণে আগুন লেগেছিল। আর দ্বিতীয় আরেকটি বিষয় যেটি হচ্ছে সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, উনি তো বলেছেন যে ওনারা কাজ শুরু করেছিলেন, যে এইখানে কি পরিমাণ অপচয় দুর্নীতি হয়েছে, তারা প্রায় কয়েক হাজার কোটি টাকা অপচয় দুর্নীতির একটা সন্ধান পেয়েছিল বলে ওনার ভাষ্য।
তো স্থানীয় সরকার স্থানীয় সরকার মন্ত্রণালয়, তো সেটিকে আড়াল করার জন্য আগুন কিনা এই সন্দেহ উনি প্রকাশ করেছেন। তবে একটা বিষয় যেটি হচ্ছে যে আপনি জানেন যে এই যুগে ফাইল নথিপত্র যাই পুড়ে যাক খুব একটা সমস্যা হবে না, কারণ সরকারের ডিনথি ইনথি আছে এবং সবকিছু সার্ভারগুলো অক্ষত আছে। সব কি ডিনথি ইনথিতে আছে? হ্যাঁ, বেশিরভাগ কাগজই ডিনথি ইনথি আছে। আর সরকারের কাগজ শুধু একটি জায়গায় থাকে না। ধরেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের কাগজ শুধু সড়ক পরিবহন মন্ত্রণালয় একটি জায়গায় আছে, বিষয়টা এরকম না। সড়ক পরিবহন মন্ত্রণালয়ের যে সড়ক ও মহাসড়ক বিভাগের যেসব নথিপত্র সেগুলো সিএজিতে আছে, তারপরে আপনার যে পরিবহন অধিদপ্তর পরিদপ্তর সেখানে আছে, প্রধানমন্ত্রী এখন যেটি প্রধান উপদেষ্টার কার্যালয় সেখানে আছে, তারপরে সড়ক ভবনে আছে। তো কাগজপত্র খুব একটা সমস্যা হবে বলে মনে হয় না। কাগজপত্র উদ্ধার হবে, কিন্তু এটি একটি সময় সাপেক্ষ ব্যাপারে পরিণত হবে। কিন্তু কিছু লোক বা কিছু বিভিন্ন এন্ড থেকে আবার আমরা এই ধরনের বক্তব্য শুনছি যে সচিবালয়ের মধ্যে এখনো আওয়ামী লীগের ঘাপটি মেরে থাকা কর্মকর্তারা রয়ে গেছে এবং তাদের যোগসাজশে এরকম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এই বিষয়টি আসলে আপনি কিভাবে? হতে পারে দেখুন, একটা বিষয় দেখুন যে আমাদের যে 24-এর গণঅভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থান, এই অভ্যুত্থানে আপনি দেখবেন যে সমাজের সব শ্রেণী পেশার মানুষের মোটামুটি কম বেশি অংশগ্রহণ আছে। শুধুমাত্র একটি পেশার লোকজন এই আন্দোলনের সঙ্গে ছিল না। সশস্ত্র বাহিনী বিভাগ বাদ দিলে বাকি যেই সরকারি বেসামরিক কর্মচারী, আপনি দেখবেন যে বেসামরিক কর্মচারীদের এই অভ্যুত্থানে কোনো অংশগ্রহণ ছিল না। সেটি জনপ্রশাসন বলুন, সেটি রেল বলুন, সেটি স্বাস্থ্য বলুন, সেটি শিক্ষা বলুন, হাতে গোনা বা 3-4 জন কর্মকর্তা ছাড়া কেউই অভ্যুত্থানের পক্ষে ছিল না। হয়তো কেউ মনে মনে থাকতে পারে, কিন্তু প্রকাশ্যে কেউ অবস্থান নেয়নি, বরং প্রকাশ্যে শত শত হাজার হাজার কর্মকর্তা শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়েছিলেন। 5 আগস্টের পরবর্তী সময় দেখা যাচ্ছে যে এখন দেখেন যে আমরা সবাই পুলিশকে দায়ী করেছে গণহত্যার জন্য, এবং পুলিশের মোটামুটি একটা বিচারের পর্যায়ে পুলিশ রয়েছে, পুলিশের বহু কর্মকর্তা গ্রেপ্তার হয়েছে। কিন্তু আপনি আমাকে বলেন যে আওয়ামী লীগের আমলে যে গত র্যাব ক্ষমা চেয়েছে গুমের জন্য, কিন্তু আপনি দেখেন যে গত আওয়ামী লীগ আমলে যে 2000-2100 বন্দুকযুদ্ধের নামে মানুষ হত্যা করা হয়েছে, এসব হত্যাগুলোকে বৈধতা দিয়েছে কারা? প্রত্যেকটি ঘটনার পরে কিন্তু নিয়ম অনুযায়ী তদন্ত হয়েছে, এবং যে ম্যাজিস্ট্রেট সাহেবরা ছিলেন তারা তো জনপ্রশাসনের, তারা সবাই সব ভুয়া মিথ্যা বানোয়াট যে বন্দুকযুদ্ধগুলো, এগুলোকে সবগুলোকে তারা বৈধতা দিয়েছে। তো ওনারা এখন 5 আগস্টের পর নানান সুযোগ সুবিধার জন্য ঝাঁপিয়ে পড়েছেন। 526 জনের পদোন্নতি হয়েছে, আরো 764 জনের পদোন্নতি চান। এখন ওনারা বারবার একটি কথা বলেন যে আগের সরকার আমলে ওনারা যুক্তি দিতেন যে সরকারের বিরুদ্ধে কর্মকর্তারা অবস্থান নিতে পারেন না। তো সরকারের বিরুদ্ধে যদি কর্মকর্তারা অবস্থান নিতে না পারেন, তাদের চাকরিবিধির 30A, B, C, D। তো কালকে এত বড় একটা প্রতিবাদ সমাবেশ তারা কিভাবে করলেন? ক্যাডার সার্ভিসের কেউ কি কোনো সভা সমাবেশ করতে পারে? তাদের কি এই এখতিয়ার আছে? তারা তো ট্রেড ইউনিয়ন না, কর্মকর্তারা ট্রেড ইউনিয়নের মতো আচরণ করছে, 1 নম্বর বিষয়। 2 নম্বর একটা বিষয়, সেটি হচ্ছে যে বাংলাদেশে গত 15-16 বছরে যেই অপরাধটি, মানে আমার বিবেচনায় সবচেয়ে ভয়ঙ্কর যে অপরাধ হয়েছে, সেটি হচ্ছে 30 ডিসেম্বরের রাতের ভোট। এই ভোট কারা করেছে? রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিংরা, তারা সবাই সরকারি কর্মচারী। তাদের যখন বিচার হওয়া উচিত সেই জায়গায় তাদের বিচার তো হলোই না। বর্তমান সরকার তাদের বিচারের আওতায় আনছে না, বরং তারা নানান সুযোগ সুবিধার জন্য এটা চাই ওটা চাই করে পুরো পরিস্থিতিকে অস্থির করে তুলেছে। এখন এর সঙ্গে আগুনের সম্পর্ক থাকা কেউ যদি সন্দেহ করে, সেই সন্দেহ উড়িয়ে দেওয়া যায় না। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে তদন্ত প্রক্রিয়া কেমন হতে পারে? বা এই সব মন্ত্রণালয় নিশ্চয়ই নৈশ প্রহরীরা ছিলেন। জি জি, হ্যাঁ, এবং সচিবালয় তো অরক্ষিত কোনো এলাকা না, যেখানে সার্বক্ষণিক কেপিআই ভুক্ত এলাকা, 24 ঘন্টা নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই থাকে, যেহেতু নিশ্চয়ই স্ব মন্ত্রণালয়ের নিরাপত্তা বা প্রহরীরা ছিলেন, তাদেরও তো যোগসাজশ থাকতে পারে। সেক্ষেত্রে দেখেন ফায়ার সার্ভিস তদন্তের নামে আমরা এর আগে বাংলাদেশে বহু তদন্ত দেখেছি, কিন্তু কোনো তদন্ত প্রতিবেদন কিন্তু আলোর মুখ দেখেনি, এবং কোনো তদন্ত প্রতিবেদন ধরে কিন্তু কোনো মামলার বিচারও আমরা পাইনি। না, স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি বলেছেন যে তারা একটা হাই পাওয়ার কমিটি করবেন, খুব ভালো উদ্যোগ। এবং দেখেন ফায়ার সার্ভিস কিন্তু মাত্র 2 মিনিটের দূরত্বে এবং 2 মিনিটে এসেছে। আমি আপনাকে শুরুতেই যেটি বলেছিলাম যে একটা সচিবালয় কেপিআই ভুক্ত জায়গা সেটি করা হয়েছে, সেখানে সৌন্দর্য বর্ধনের নামে বিরাট বিরাট সব গেট করা হয়েছে, কিন্তু ফায়ার সার্ভিস ঢুকবে সে ব্যবস্থা নাই। গেটগুলোর মুখেই সব জায়গায়। কিন্তু সচিবালয়ের ভিতরেও তো অগ্নি নির্বাপনের যথেষ্ট ব্যবস্থা থাকা উচিত ছিল। অবশ্যই থাকা উচিত ছিল, কিন্তু সেটি নেই। এখন এর জবাবদিহি করতে হবে যারা গণপূর্তের যারা ছিলেন এই পুরো সচিবালয়ের দেখভালের জন্য, তাদেরকে জবাব দিতে হবে যে কেন এইভাবে গেট বানালেন, যে গেট দিয়ে ফায়ার সার্ভিস কোনোদিন ঢুকতে পারবে না। আরেকটি বিষয় যেটি সন্দেহ হচ্ছে, একেবারে ভবনের 2 প্রান্তে আগুন লাগে। ভবনের 2 প্রান্তে আগুন, এইটি নিয়ে আসলে সোশ্যাল মিডিয়াতে অনেক কথা হচ্ছে, কিন্তু আমাদের আগাম মন্তব্য করা উচিত হবে না। তদন্ত প্রতিবেদন পর্যন্ত আমাদের মনে হয় অপেক্ষা করা উচিত।
কিন্তু এটি খুবই রহস্যজনক যে ভবনের পূর্ব এবং পশ্চিম দুই দিকে একসঙ্গে আগুন, এবং একটি নেভানো গেলেও আরেকটি একটুও নেভানো যায়নি, কারণ ওই যে ফায়ার সার্ভিস ওই অবধি পৌঁছাতেই পারেনি, ওই গাড়ি যাওয়ার কোনো পথই নেই। আপনি দেখবেন যে, আপনি দেখছেন তো সচিবালয় থেকে গেটগুলো ঢুকবেন, প্রত্যেকটা গেটের পরে তারপরে নিরাপত্তা তল্লাশির জন্য বিরাট করে আরেকটা গেট বসানো, হ্যাঁ, যে বাড়ির ভিতর দিয়ে কিন্তু আপনি কোনোভাবে ফায়ার সার্ভিসের গাড়ি যেতে পারবে না, এবং পারেনি। এই ঘটনাটি ঘটেছে। সেক্ষেত্রে যেই সব মন্ত্রণালয় পুড়েছে, এই সব মন্ত্রণালয় সম্পর্কে এর আগে তো আমরা নানান ধরনের তথ্য উপাত্ত বা খবর পেয়েছি, এই সব মন্ত্রণালয়ের আসলে চিত্র কেমন? এই কারণে কিন্তু আলোচনাটা বেশি, কারণ যে মন্ত্রণালয়গুলো পুড়েছে, সড়ক পরিবহন, স্থানীয় সরকারের আর হচ্ছে তথ্য প্রযুক্তি, এবং এইসব মন্ত্রণালয়ের দায়িত্বে যারা ছিলেন তো ছিলেনই। এই সরকারের, গত সরকারের আমলে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলে যেসব দুর্নীতি অনিয়মের কথা বলা হয়, এর বড় অংশই কিন্তু এই মন্ত্রণালয়গুলোকে ঘিরে। এই কারণে সন্দেহ নিশ্চয়ই আরো বেড়েছে। তার মানে কি, যারা এইসব মন্ত্রণালয়ে রয়েছেন তাদের মধ্যে কি সেই হ্যাজিমনি আছে কিনা আপনার কি মনে হয়? থাকতে পারে, যে প্রমাণ মেটানোর জন্য কেউ কিছু করতে পারে, কিন্তু আমার মনে হয় যে মানে ইট উইল বি টু আর্লি টু মেক এনি কমেন্ট যে এটাই হয়েছে। সরকার তদন্ত করুক, আমাদের দাবি হচ্ছে সরকার একটি নিরপেক্ষ তদন্ত করুক এবং দ্রুততম সময়ে করুক, দায়ীদের আইনের আওতায় আনুক। এবং আরেকটি বিষয় রাজীব আহমেদ, সেটি হচ্ছে যে আমরা বেশ কিছুদিন ধরে বেশ কয়েকজন উপদেষ্টার কথাবার্তা বা তাদের কর্মকাণ্ড নিয়ে নানান ধরনের রাজনৈতিক মহলে কথা হচ্ছে, নির্বাচন হওয়া না হওয়া নিয়ে। এবং আপনি দেখুন, একজন উপদেষ্টা এই মুহূর্তে, গতকালকে যখন আগুনের ঘটনা ঘটে তখন তিনি ঢাকার বাইরে ছিলেন, তো এই বিষয়টি আসলে উনি সরকারি সফরে ছিলেন, উনি আজকে চলে এসেছেন। ওনার যে মন্ত্রণালয় ছিল, উনি আজকে দেখলাম, ফেসবুকে দেখলাম, উনি ইতিমধ্যে চলে এসেছেন ঢাকায়, ওনার সফর সংক্ষিপ্ত করে। আরেকটা বিষয় যেটি হচ্ছে যে নির্বাচন তো হতেই হবে, ডক্টর ইউনূস সরকার জানিয়েছে যে 25-এর শেষ থেকে 26-এর মাঝামাঝি। রাজনৈতিক দলগুলো সবাই বলছে যে 25-এর মধ্যেই নির্বাচন করা সম্ভব। আমিও তাই মনে করি যে 25-এর মধ্যে মানে কিন্তু আপনার হাতে আরো কমপক্ষে নির্বাচনের জন্য 90 দিন বাদ দিন, তাহলে আপনার হাতে কমপক্ষে আরো 9 মাস সময় থাকবে, সেপ্টেম্বর পর্যন্ত। তো এই 9 মাস সময়ের মধ্যে ইলেকশন কন্ডাক্ট করা আমার মনে হয় না খুব কঠিন কোনো টাস্ক। কিন্তু অনেকে আসলে এই সময়ে বা এই বিপ্লব পরবর্তী বা এই গণজাগরণ পরবর্তী বা আপনি যেটা বলবেন গণ অভ্যুত্থান পরবর্তী সময় এক ধরনের সংস্কারের যে দাবি উঠেছে, সংস্কার তো একটি ধারাবাহিক প্রক্রিয়া। আমি সেটাই বলছিলাম যে 9 মাসের মধ্যে এই সংস্কারগুলো করা সম্ভব। আরেকটি বিষয় হচ্ছে যে বিরাট সংস্কার, আরেকটি বিষয় আমি বলছি যে বিরাট সংস্কার এই মুহূর্তে তো আসলে আমূল পরিবর্তন, সবাই যেটি বলছে যে মৌলিক সংস্কারগুলো করে বাকিগুলো পার্লামেন্টের হাতে রেখে দেওয়া, যে ওনাদের যে সংস্কার কমিশনগুলো আছে, 6টা সংস্কার কমিশন বা 11টা সংস্কার কমিশন, পরবর্তীতে 5টা, ওনাদের প্রতিবেদন দিয়ে যাক, এবং যেগুলো ইলেকশনের জন্য খুব জরুরি, একটি সুষ্ঠু নির্বাচন কন্ডাক্ট করার জন্য যেই সংস্কারগুলো খুব জরুরি, সেগুলো আগামী 9 মাসে হয়ে যাক, সেপ্টেম্বরের মধ্যে। কিন্তু তারা তো নির্বাচন সংস্কারের বিষয়ে বলছেন না, তারপরে ওনারা তো রাষ্ট্র সংস্কারের বিষয়ে বলছেন। রাষ্ট্র সংস্কারের জন্য যেই বিষয়গুলো আছে সেগুলো পরবর্তী সরকারের জন্য ওনারা সুপারিশ আকারে রেখে যাক, পরবর্তী সরকার বাস্তবায়ন করবে। যদি পরবর্তী সরকার বাস্তবায়ন না করে, নিশ্চয়ই তাদেরকে জনগণের কাঠগড়ে একদিন জবাব দিতে হবে। আর দ্বিতীয় বিষয়, যে সংস্কারের বিষয়টি বলা হচ্ছে, দেখেন যে আপনি একটি জনপ্রশাসন সংস্কার করবেন, জনপ্রশাসনের সংস্কার কমিশনের প্রধান যখন বললেন যে 50-50 থাকবে, এটি কিন্তু এখন পর্যন্ত প্রস্তাব করাই হয়নি, যার শুধু একটি মুখের কথা যে প্রশাসনের উপসচিব চতুর্থ পদ 50% অ্যাডমিন ক্যাডার সার্ভিস, বাকিরা অন্য ক্যাডার সার্ভিস থেকে আসবে। দেখেন, এই প্রস্তাব জমা হওয়ার আগেই যে প্রতিক্রিয়া সরকারি কর্মকর্তারা দেখাচ্ছে, আমলারা দেখাচ্ছে, সরকার কি করেছে? সরকারের বিরুদ্ধে, চাকরি বিধি অনুযায়ী সরকারের বিরুদ্ধে তারা এক শব্দ বলতে পারে না। এই যুক্তিতে তারা গণঅভ্যুত্থানের সময় চুপ ছিল, যখন গণহত্যা চলেছিল তখন চুপ ছিল। এখন যে তারা সভা সমাবেশ এটা সেটা এত কিছু করতেছে, সরকার কি করেছে গত 7 দিনে? কিচ্ছু করেনি। সরকারের তরফ থেকে একটি বক্তব্য আসেনি যে আমি এটা সহ্য করবো না, বা আমি এটা সহ্য করবো, বা আমি আলোচনা করব। আচ্ছা, দ্বিতীয় একটা বিষয় দেখেন, বাকি যে 25 ক্যাডার, গত পরশুদিন দেখেন একটা ইতিহাস হয়ে গেল যে 25 ক্যাডার কর্মবিরতি করছে। এটা একটা পাগলামি। আপনার যে সরকারি, যাদের ট্রেড ইউনিয়ন করার অধিকার আছে, যে শ্রমিক যারা, তাদের তো আইনের ট্রেড ইউনিয়ন করার অধিকার আছে, তারাও কর্মবিরতি করতে পারে। কিন্তু কর্মবিরতি করার কিছু পদ্ধতি আছে, যেমন হচ্ছে কর্মবিরতি করার আগে কর্তৃপক্ষকে 15 দিনের নোটিশ দিতে হয় যে আমি কর্মবিরতি করবো, এই 15 দিনের মধ্যে আলোচনা হবে। তারপরে যে আলোচনা ফয়সালা না হয়, তারপরে আরো 15 দিনের নোটিশ দিয়ে সে কর্মবিরতি যেতে পারে। সেটা তাদের যাদের এখতিয়ার আছে তাদের 1 মাস সময় লাগে কর্মবিরতি যেতে। আর ক্যাডার সার্ভিসের কর্মকর্তারা 25 ক্যাডার যারা আছে, তারা 1 ঘন্টা কর্মবিরতি পালন করে ফেললো, মানববন্ধন করতেছে, সমাবেশ করতেছে।
এবং মাইকে নিয়ে বক্তব্য দিচ্ছে এবং বলছে যে 20 দাঁত কার নাকি কি 20 দাঁত তুলে ফেলবে। তো উনাদের তো পলিটিক্সে আসা উচিত চাকরি ছেড়ে দিয়ে। না, রাষ্ট্রকে এইভাবে চ্যালেঞ্জ করছে, এটা তো রাষ্ট্রের চেয়ারে থেকে রাষ্ট্রকে চ্যালেঞ্জ ইতিমধ্যে করে ফেলেছে। তো এইসব কারণে আমার যেটি মনে হচ্ছে যে অনির্বাচিত সরকার দুর্বল সরকার হয়, একটা সবল সরকার দরকার গতিশীলতার জন্য, স্থিতিশীলতার জন্য, এবং সবচেয়ে বড় কথা জনগণকে সার্ভ করার জন্য। সরকার হয় কঠোর হোক এই যেই অস্থিরতা চলছে সেটি বন্ধের জন্য। সরকার যদি সেটি না পারে তাহলে সরকারের যেটি করা উচিত সেটি হচ্ছে যে সংস্কার কমিশনগুলো যে প্রতিবেদন দেবে এই প্রতিবেদনগুলো পরবর্তী পার্লামেন্টের বিবেচনার জন্য দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন, সেটি আগামী 6 মাসে হতে পারে। জি, আরেকটি বিষয় রাজীব আহমেদ, আমরা আপনারও নজরে এসেছে, কয়েকজন উপদেষ্টা বলেছেন বা বিভিন্ন পক্ষ থেকে নাগরিক কমিটি নানান জায়গা থেকে বলা হচ্ছে যে রাজনৈতিক নেতারা যদি এসে রাষ্ট্র সংস্কার করেন তাহলে তারা 53 বছরে কেন পারেননি। এই বিষয়টি আসলে উপদেষ্টারা বলেছেন এবং এটি রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যেই বলেছেন যারা নির্বাচন দাবি করছেন। একটা বিষয় দেখেন যে রাষ্ট্র সংস্কারের দাবি তো আগে জনগণের ছিল না। জনগণ তো এরকম শেখ হাসিনার যে স্বৈরশাসন ছিল এরকম স্বৈরশাসন তো জনগণ দেখেনি। তো এখন জনগণ কি চাচ্ছে? জনগণ চাচ্ছে যেন ভবিষ্যতে আর কোনোদিন স্বৈরাচার না আসে, সেই পথ বন্ধ করার জন্য সংস্কার করতে হবে। তো আগে কেন করেন নাই এর উত্তর তো দেওয়া যাবে না, কারণ আগে কোনোদিন এইরকম ফেসিবাদী শাসন আসেনি। এখন এসেছে, জনগণের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। জ্বর না হলে তো জ্বরের ওষুধ খাওয়ার কিছু নেই। আপনার আগে কেন আপনি ট্রিটমেন্ট নেন? আগে তো ভাই অসুখ হয় নাই, এখন অসুখ হয়েছে, জনগণের আকাঙ্ক্ষা আছে, এটা তো অনস্বীকার্য। জনগণ সংস্কার চায়, জনগণ সংস্কারের জন্য জীবন দিয়েছে, রাষ্ট্র সংস্কারের জন্য রাষ্ট্র এই জনগণ জীবন দিয়েছে। এখন দেখেন যে আমরা যদি একটা ফ্রি ফেয়ার ইলেকশন কন্ডাক্ট করতে পারি এবং ভবিষ্যতে মানে এমন একটা ব্যবস্থা গড়ে তুলতে পারে যে ভবিষ্যতেও আপনার স্বচ্ছ নির্বাচন হবে, তাহলে যেই সরকার ক্ষমতায় আসবে সেই সরকারকে জনগণ আকাঙ্ক্ষাকে জবাব দিতে থাকবে এবং জনগণ আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে। তো সেই কাজটা নির্বাচিত সরকারই করুক। আমাদের এখন যেটি দরকার সেটি হচ্ছে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনকে স্বচ্ছ করার জন্য, নির্বাচনকে অবাধ করার জন্য পদ্ধতিটা যতখানি সংস্কার দরকার ততখানি সংস্কার হওয়া উচিত। আরেকটি বিষয় যে আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এক ধরনের এই বিপ্লব পরবর্তী সময়ে এক ধরনের ছিল, ঐক্য ছিল, সেই ঐক্যও কিছুটা দুর্বলতা দেখা দিয়েছে, কিছুটা ফাটল দেখা দিয়েছে। এবং গত দুদিন আগে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন যে দেশপ্রেমিক শক্তি বলতে জামাত এবং বাংলাদেশ সেনাবাহিনী, এই দুটি ছাড়া আর কেউ দেশপ্রেমিক নাই। তাহলে এই দুইটি এই যে বিপ্লব হলো 24 জুলাইয়ের বিপ্লব, এই বিপ্লবে তো আসলে দলমত নির্বিশেষে সাধারণ মানুষ মাঠে নেমেছিল, সাধারণ মানুষ বুকে গুলি নিয়েছিল। তাহলে ওনার এই মন্তব্যকে আমি ওনার এই মন্তব্যকে একটা কথাই শুধু বলি যে উনি যদি বলতো যে কিছুটা গ্রহণযোগ্য হতো, উনি যদি বলতো যে এই দেশে 3টি শক্তি আছে দেশপ্রেমিক, জামাত, জনতা, সেনাবাহিনী, তাহলেও কিছুটা গ্রহণযোগ্য হতো। জনতা যে দেশপ্রেমিক সেটা তো জনতা এই জুলাই আগস্টে প্রমাণ দিয়ে দিয়েছে। জনতা যে দেশপ্রেমিকটা জুলাই আগস্টে প্রমাণ দিয়েছে, সেনাবাহিনীও প্রমাণ দিয়েছে। তো জামাই যে দেশপ্রেমিক সেই প্রমাণ তো তাদেরকে দিতে হবে, 1 নম্বর বিষয়। আর দ্বিতীয় বিষয় যেটি হচ্ছে যে রাজনৈতিক দলের মধ্যে যে মতদ্বৈততা, আমি এটি খুব বড় করে দেখি না। এখন দেখেন যে আগে সবাই এক জায়গায় এসেছিল একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে, সেটি হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে। এখন শেখ হাসিনা নাই, সবাই যার যার পলিটিক্স করতেছে, করুক, সেটা খুব ভালো জিনিস, গণতন্ত্রের জন্য খুবই স্বাস্থ্যকর জিনিস। এক একজনের ভিন্ন ভিন্ন মত থাকবে, কিন্তু এই ভিন্ন মতের কারণে যেন আমরা যেই ব্যবস্থা থেকে এই হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে মুক্তি পেয়েছি সেই ব্যবস্থায় যেন আমরা আবার না পড়ি, এইটুকু তারা খেয়াল রাখুক। এই ঐক্যটুকু থাকলেই হলো। এই যে সবাই যে বলে যে একটা বিরাট সব দলকে এক সুরে কথা বলতে হবে, ঐক্য থাকতে হবে, এই গণতন্ত্রে এটা জরুরি না। সবাই যার যার রাজনীতি করুক, যে যার কথা বলুক, জনগণের যেটা ভালো লাগবে জনগণ সেটা গ্রহণ করবে, এবং জনগণের ভালো না লাগলে 5 বছর পর জনগণ প্রত্যাখ্যান করবে। এই পদ্ধতিটা থাকুক, এইটুকু থাকলে আমি খুশি। আমি মনে করি এটুকু থাকাই জরুরি। শুধু আমি খুশি না, আমার মনে হয় দেশের মানুষও খুশি হবে। আর দেখেন এখন একটা বিষয় দেখেন যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি সহ জামায়াত সহ অন্য দলগুলোর মধ্যে যে মত পার্থক্য দেখা যাচ্ছে, এর কারণটা কি? এর কারণটা হচ্ছে, মূল কারণ হচ্ছে যে আপনি মানেন আর নাই মানেন, বর্তমানে মাঠের যে পরিস্থিতি তাতে এখন একটি নির্বাচন হলে ধারণা করা যায় বিএনপি একটা 2/3 সংখ্যাগরিষ্ঠতা পাবে। অন্য যে রাজনৈতিক দলগুলো আছে, যে জামায়াতের যে আপনি ওর ইলেকট্রাল হিস্ট্রি দেখেন, 1991 সালে সে 12.1% ভোট পেয়েছিল তারা,
এবং 18টি আসন পেয়েছিল। এটি তাদের সর্বোচ্চ নির্বাচনী সাফল্য। এবং 2008 সালে নির্বাচন নিয়ে অনেক কথাবার্তা আছে, যদিও ওই নির্বাচনে জামাত 4.7% ভোট পেয়েছে, যদিও 39 আসনে তার প্রার্থী ছিল, বাকিগুলোতে প্রার্থী ছিল না। তো গত 16-17 বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু এত পরিবর্তন কি হয়েছে যে জামাতের 4% ভোট 40% হয়ে গেছে। 40% ভোট না হলে আপনি নির্বাচনে জেতা বাংলাদেশে সম্ভব না। আপনি 40% কমে ভোট পেয়ে পাবেন না, নির্বাচনে জিততে পারবেন না। তো যেই দলগুলোর দেখা যাচ্ছে যে আগামী নির্বাচনে ক্ষমতায় আসার সম্ভাবনা ক্ষীণ থেকে ক্ষীণতর, তারাই নির্বাচনকে একটু বিলম্বিত করার প্রচেষ্টা তাদের মধ্যে দেখা যাচ্ছে, নির্বাচনকে বিলম্বিত করার বক্তব্য তাদের মধ্যে দেখা যাচ্ছে। এই নির্বাচন বিলম্বিত হলে তাদের লাভ কি? আচ্ছা, তারা কয়েকটা জিনিস চাচ্ছে। একটি জিনিস যেটি বড় পার্থক্য, সেটি হচ্ছে এই দলগুলো আনুপাতিক পদ্ধতি নির্বাচন চায়। আনুপাতিক পদ্ধতি নির্বাচন চাওয়ার একটা বড় কারণ হচ্ছে, যেমন একদম সিম্পল কথা, যে 91 সালের নির্বাচনে জামাত 12% ভোট পেয়েছে। 12% ভোট পেয়ে তার মিনিমাম 36টা আসন পাওয়ার কথা, যদি আপনি পার্সেন্টেজ হিসাব করেন। কিন্তু সে পাশে আসন পেয়েছিল কয়টি? 18টি, মানে অর্ধেক। যদি আপনি ওই যে 1% কম ভোট পেয়েছে এমন দল যদি বাদ দিয়ে দিতেন, তাহলে তার আসন সংখ্যা হয়ে যেত 40-এর কাছাকাছি। সে জায়গায় সে 18টি পাচ্ছে। আর 2008-এ দেখেন প্রায় সে 5% ভোট পেয়েছে, আসন হচ্ছে 2টি। কিন্তু যদি আনুপাতিক পদ্ধতি থাকতো সেক্ষেত্রে সে মিনিমাম 15টি আসন পেত। তো এই কারণে সব দেশেই দেখা যায় যেসব দলের ভোটের হার কম তারা আনুপাতিক চায়। আনুপাতিক পেলে তার যেটা হয় যে তার সংসদে আসন বাড়বে এবং হচ্ছে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা সহজ হবে। যেমন দেখেন চরমনের পীরের দল, তারা বিরাট বিরাট সভা সমাবেশ করে রাজনীতির আলোচনায় থাকে, কিন্তু দলটি প্রতিষ্ঠার পর 1987 সালে প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত কিন্তু কোনোদিন পার্লামেন্টে যেতে পারেনি। আচ্ছা, 2008, 14, 18 কথা বাদ দিলাম, বাজে নির্বাচন হয়েছে, কিন্তু মাঝখানে যে 4টি নির্বাচন হয়েছে সেখানেও কিন্তু তারা কখনো নির্বাচনে ভালো করেনি। মানে হচ্ছে 1-2-2.5% ভোট পেয়েছে, কিন্তু কখনো একজন এমপি নির্বাচিত হতে পারেনি। তো তাদের হিসাব হচ্ছে তারা 2-3% ভোট পাবে। তো যদি আনুপাতিক পদ্ধতি থাকে তাহলে সেই ক্ষেত্রে তারা 6 থেকে 9 জন বা 10 জন এমপি পাবে, আসন পেয়ে যাবে। এই কারণে এই দলগুলো এটি চাচ্ছে। এখন এর কিন্তু এই যে আনুপাতিক পদ্ধতি, এটি উপর থেকে দেখতে যতই ভালো হোক, এর কিন্তু বিরাট কিছু সমস্যা আছে। এক নম্বর হচ্ছে রাজনৈতিক দল স্বৈরাচার হয়ে উঠতে পারে। আমরা এক ফেসিবাদ তাড়িয়েছি, আরেক ফেসিবাদ চলে আসতে পারে। যেমন পার্টির প্রেসিডেন্ট এবং সেক্রেটারি বা পার্টি ডিসাইড করবে এমপি কে হবে। তো ফ্যামিলি বা সেখানে ব্যক্তিকে বা কোনো ব্যক্তির সততাকে সাধারণ মানুষের মূল্যায়ন করার সুযোগ থাকে, যে কেউ চলে আসতে পারে, এক নম্বর বিষয়। যেমন আমরা রাজনীতি থেকে অলিগারদেরকে যে সরিয়ে দেওয়ার যে আন্দোলন করেছি বা যে সংগ্রাম করেছি, সেই রাজনীতিতে কিন্তু অলিগারদের প্রবণতা আরো বেড়ে যাবে। শুধু অলিগার না, যে কেউ চলে আসতে পারে, যে কেউ। যেটি সাধারণ মানুষের সুযোগ আছে এই আসন ভিত্তিক রাজনীতিতে ঠেকানোর, সেখানে কিন্তু কোনো সুযোগই থাকবে না, যে কেউ চলে আসতে পারে। আনুপাতিক কিন্তু খুব ভালো পদ্ধতি, কিন্তু এর কিছু ব্যাপক দুর্বলতা আছে। আরেকটি বিষয় যে হচ্ছে আনুপাতিক পদ্ধতিতে স্থিতিশীল সরকার পাওয়া খুব কঠিন বিষয়, কারণ 50.1% ভোট কোনো দল একা পাবে, এটি প্রায় অসম্ভব বাংলাদেশের রাজনীতি। এবার হয়তো বা সম্ভব হবে, আওয়ামী লীগ মাঠে না থাকার কারণে, বিএনপির কারণে। পরের বার, তারপরের বার। এখন দেখেন আমাদের কিন্তু একটা স্থিতিশীল সরকার দরকার। বিএনপি কিন্তু একটি প্রস্তাব দিয়ে রেখেছে যে নিম্নকক্ষ, নিম্নকক্ষ বর্তমান পদ্ধতিতে, উচ্চকক্ষ আনুপাতিক বা অন্য কোনো পদ্ধতিতে হতে পারে। তো এটি নিয়ে আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো আলোচনায় বসতে পারে। আচ্ছা রাজীব আহমেদ, আমরা শেষ করব। তো শেষ করবার আগে আরেকটি বিষয়, যে নতুন এই যারা ছাত্র জনতা বা বৈষম্য বিরোধী আন্দোলন, এরা একটি রাজনৈতিক দল করবার পথে এগোচ্ছে, ধীরে ধীরে তারা রাজনৈতিক বা সাংগঠনিক কাঠামোর দিকেও অগ্রসর হচ্ছেন। এই বিষয়টি আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? তাদের রাজনীতিতে যাওয়াটা কতটা যৌক্তিক হবে? না, তাদেরকে তো স্বাগত জানাই, কারণ আপনার যত শতমত শতপথ, যত ফুল ফুটবে বাগান তত সুন্দর হবে। তারা তাদের রাজনৈতিক আদর্শ নিয়ে আসুক, দল করুক, জনগণ তাদের গ্রহণ করে তারা ক্ষমতা যাবে। কিন্তু দেখেন একটা বিষয় যেটি হচ্ছে যে আপনি রাজনৈতিক দল করবেন, কিন্তু যদি আপনি রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে দল করেন, বা যেটি আমরা অতীতে দেখেছি, অমুক দল থেকে নেতা ভাগিয়ে এখানে আনা, অমুক দল থেকে নেতা অমুক দল ভেঙে আনা, এই প্র্যাকটিস যদি না করে ওনারা রাজনৈতিক দল করে, করুক, অসুবিধা কি? জনগণ গ্রহণ করলে করবে, না করলে করবে না। এই নিয়ে উদ্বিগ্ন নেওয়ার কিছু নেই, বরং আমি এটাকে স্বাগত জানাই। কিন্তু কথা হচ্ছে একটি, যেন রাষ্ট্র ক্ষমতার যেন ব্যবহার না হয় এক্ষেত্রে। তো শেষ করব আমরা। তারপরেও আবার সচিবালয় আগুনের ঘটনায় আমরাও প্রত্যাশা করি যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসুক। প্রকৃত যদি অপরাধীরা প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকে, সেটি আসলে বদলি বা শোকজের মধ্যে এই বিচার সীমাবদ্ধ থাকুক কিনা, আপনার কি মতামত এটি ছোট্ট করে বলুন। এখন পর্যন্ত 4 মাসে 4.5 মাসে যে লক্ষণ দেখা যাচ্ছে, সরকারকে তো আমরা মনে করেছিলাম যে এই সরকার
এই সরকার আসলে একটা অন্তর্বর্তী সরকারের চরিত্র নিয়ে আছে। এই সরকার যে মানে বিপ্লবী সরকার হওয়া উচিত ছিল, কিছু বোল্ড ডিসিশন নেওয়ার কথা ছিল, সেগুলো দেখতে পারিনি। এবং বিশেষ করে এই প্রশাসনের ক্ষেত্রে সরকার কোন রকম কোনো একেবারে অতি নমনীয় তারা একেবারে আচরণ অতি করেছে। নমনীয় আচরণ করছে। এখন এটি কেন করছে জানেন? সেটি হচ্ছে যে বিএনপি বা অন্য যে রাজনৈতিক দলগুলো আছে, এই দলগুলোর কিন্তু একটা রাজনৈতিক শক্তি আছে, তার নেতা আছে, কর্মী আছে, সাংগঠনিক কাঠামো আছে। ধরেন এইখানে যে রাজনৈতিক দলগুলোর একটা সুবিধা যে আপনি ধরেন কথার কথা যে আপনি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কিছু একটা করতে চান, আপনি কিন্তু আপনার নেতা কর্মীকে বলে দিবেন, তারা কর্মসূচি বাস্তবায়ন করবে। এই বর্তমান সরকার যারা আছে তাদের কিন্তু সেটি নেই, তাদেরকে এই কর্মচারী কর্মকর্তাদের উপরেই নির্ভর করতে হচ্ছে। তো এই নির্ভরশীলতা কোনো সরকারের জন্য ভালো নয়, এক নম্বর বিষয়। এবং এই কারণেই হয়তো এই সচিবালয় আগুনের আচ্ছা, ঘটনা ঘটতেও পারে। আর যেটি করা দরকার সেটি হচ্ছে এই নির্ভরশীলতা দূর করার জন্য উপায় একটাই, সেটি হচ্ছে নির্বাচিত সরকার ক্ষমতায় আসা। জি, ধন্যবাদ রাজীব আহমেদ। প্রিয় দর্শক, আমরাও বিশ্বাস করি যে সকল দুর্বলতা কাটিয়ে অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে সেই সরকার আসলে জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে বা যৌক্তিক সময়ের মধ্যে যৌক্তিক সংস্কারের পরে একটি নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন দেবে এবং এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি বাছাই করে একটি রাজনৈতিক সরকার গঠন করবে। সেই প্রক্রিয়ার পথেই এগোবে। এবং আজকে যে সচিবালয়ে যে আগুনের ঘটনা ঘটলো, সেই ঘটনার পেছনে কেউ কলকাঠি নাড়ছে কিনা, এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা বা এর পেছনে অন্য কোনো বাজে উদ্দেশ্য আছে কিনা, সেটিও খতিয়ে দেখে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল জেড এর সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।